নমস্কার সবাইকে। আজকে আলোচনার বিষয়বস্তু হলো আইএমএফ, বিশ্ব ব্যাংক সহ অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান। তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ জাতিসংঘ কর্তৃত্ব অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। এটি সকলে আমরা জানি। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস এবং বৃদ্ধি পর্যবেক্ষণ করাই হলো এর প্রধান কাজ। এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয় 1945 সালের 27শে ডিসেম্বর। প্রতিষ্ঠানকালীন সময়ে 29টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত। বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রা মানের হ্রাস বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অন্যতম প্রধান কাজ। এপ্রিলের 12, 2016 ইংরাজির পর্যন্ত 189টি রাষ্ট্রে এই সংস্থার কার্যক্রমের আয়ত্তভুক্ত হয়। এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ইতিহাস ও উদ্দেশ্য, হিস্ট্রি অ্যান্ড পারপাস অফ আইএমএফ। ব্রেটন উডস চুক্তির স্থপতি জন মেনার্ড কেইনস এবং হ্যারি ডেক্সচার হোয়াইটস এমন একটি প্রতিষ্ঠানের কল্পনা করেছিলেন যেখানে দেশগুলো তাদের নাগরিকদের একে অপরের কাছ থেকে পণ্য এবং সেবা, প্রোডাক্টস এবং সার্ভিসেস কিনতে সক্ষম করার জন্য আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা, বিনিময় হার এবং আন্তর্জাতিক অর্থ প্রদানের বিষয়াদি তদারকি করবে। তারা আশা করেছিল যে এই নতুন বৈষয়িক সত্তা বিনিময় হারের স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং এর সদস্য দেশগুলোর বাণিজ্যকে বাধা দেয়, এমনকি বিনিময় সীমাবদ্ধতা দূর করতে উৎসাহিত করবে। আনুষ্ঠানিকভাবে 1945 সালের ডিসেম্বরে 19টি সদস্য দেশ নিয়ে আইএমএফ গঠিত হয়। বর্তমানে 187 দেশ আইএমএফ এর সদস্য এবং 24 কান্ট্রিজ বা দেশ এর নির্বাহী বোর্ডে প্রতিনিধিত্ব করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্দেশ্যগুলো কি কি? একটি স্থায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক সহায়তার প্রচার করা, যা আন্তর্জাতিক আর্থিক সমস্যাগুলোর জন্য পরামর্শ এবং সহযোগিতার জন্য সাহায্য করবে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার এবং সুষম বিকাশের সুবিধার্থে এবং এর মাধ্যমে উচ্চস্তরের কর্মসংস্থান এবং আসল আয়ের উন্নতি বা রক্ষণাবেক্ষণে এবং সকল সদস্যের উৎপাদনশীল সম্পদের বিকাশে অবদান রাখা। বিনিময় স্থিতিশীলতার প্রচার, সদস্যদের মধ্যে সুশৃঙ্খল বিনিময় ব্যবস্থা বজায় রাখা এবং প্রতিযোগিতামূলক বিনিময় হ্রাস এড়ানো। সদস্যদের মধ্যে বর্তমান লেনদেনের ক্ষেত্রে এবং বৈদেশিক মুদ্রার সীমাবদ্ধতা দূরীকরণে বহুমুখী অর্থ প্রদানের ব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়তা করা। পর্যাপ্ত সুরক্ষার অধীনে বা তহবিলের সাধারণ প্রতিষ্ঠানগুলো অস্থায়ীভাবে তাদের নিকট প্রদানের মাধ্যমে সদস্যদের আত্মবিশ্বাস অর্জন করা। জাতীয় বা আন্তর্জাতিক সমৃদ্ধি ধ্বংসাত্মক ব্যবস্থাগুলোর অবলম্বন না করে তাদের অর্থ প্রদানের ভারসাম্যজনিত সমস্যাগুলো সংশোধন করার সুযোগ প্রদান করা। অবশেষে সদস্যদের অর্থ প্রদানের সময়কাল এবং আন্তর্জাতিক ভারসাম্যহীনতার ডিগ্রি হ্রাস করা। আর্থিক সহায়তার পাশাপাশি আইএমএফ সদস্য দেশগুলোকে কার্যকর নীতি, বিশেষত অর্থনৈতিক, আর্থিক এবং ব্যাংকিং নীতি এবং বিধিমালা তৈরি করা এবং বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করা। আইএমএফ এর সমালোচনা সমূহ। দ্য ক্রিটিসিজম অফ আইএমএফ। আইএমএফ বহু উন্নয়নশীল দেশকে আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে স্থিতিশীল আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে। আইএমএফ এর সমালোচক এবং এর সমর্থক উভয়ই রয়েছে। এই সমালোচনাগুলোর মধ্যে যেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি এখন আমি আলোচনা করছি। আইএমএফ এর ঋণের শর্তগুলো ভালো সবচেয়ে বেশি ক্ষতি করে। আইএমএফ এর পরিস্থিতি নির্বিশেষে প্রায় একই অর্থনীতি নীতিমালার পক্ষে যুক্তি দেয়। আইএমএফ সামরিক একনায়কতন্ত্রের সমর্থন করে এবং জাতীয় নীতি নির্ধারণের সমস্যা হরণ করে। আইএমএফ এর স্বচ্ছতা এবং জবাবদিহির অভাব রয়েছে। এবারে বিশ্ব ব্যাংক, এটা নিয়ে আলোচনা করব। বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক
একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান, যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ঋণ এবং অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। এটি সারা বিশ্বের 189টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর প্রধান সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। সংগঠনটির আর্টিকেলস অফ এগ্রিমেন্ট 16 ফেব্রুয়ারি 1989 সালে একটি সংশোধিত কার্যকর হয়। এর অনুযায়ী বৈদেশিক বিনিময় এবং আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা, এই দুটি উদ্দেশ্য হবে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক। দুটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত। পুনর্গঠন এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিআরডি, আর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যেটি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডিএ। বিশ্বব্যাংক গ্রুপের একটি 4টি সদস্যের মধ্যে একটি। অন্য 3টি প্রতিষ্ঠান হল আন্তর্জাতিক ফিন্যান্স কর্পোরেশন, ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন IMF, MIGA, that is Multilateral Investment Guarantee Agency, MIGA, and ICSID, International Center for Settlement of Investment Disputes, that is ICSID. এবার বিশ্বব্যাংকের ইতিহাস, দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড ব্যাংক। 1944 সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা এবং অর্থ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়, আর এই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়। IMF এর পুনর্গঠন উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক। এই সম্মেলনে আরও অনেক দেশের প্রতিনিধিত্ব কালেও দর কষাকষিতে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট প্রাধান্য পরিলক্ষিত হয়। ঐতিহাসিকভাবে IMF এর প্রধান নির্বাচক হল ইউরোপিয়ান দেশগুলোর থেকে, আর বিশ্বব্যাংকের প্রধান নির্বাচক হল যুক্তরাষ্ট্র থেকে। বিভিন্ন সমালোচনার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক 1989 সালের শুরুর দিকে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও NGO-কে তার কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। মন্ট্রিল প্রোটোকলের সাথে সাথে প্রতিষ্ঠানটি একটি বাস্তবায়ন প্রতিষ্ঠানের সৃষ্টি করে, যার উদ্দেশ্য ছিল পরিবেশে ওজোন স্তরের ক্ষতি সাধন কমিয়ে রাখা এবং 2015 সালের মধ্যে ওজোন স্তরের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ 95% কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। এরপর থেকে তথাকথিত 6টি কৌশলগত পটভূমি এর মধ্যে থেকে বিশ্বব্যাংক পরিবেশ রক্ষার সাথে সাথে উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যায়। যেমন 1991 সালে বিশ্বব্যাংক ঘোষণা করে যে বাণিজ্যিক ভিত্তিতে কাঠ কাটা বা পরিবেশের ক্ষতি করে এমন স্থাপনা নির্মাণের জন্য প্রতিষ্ঠানটি কোনো অর্থায়ন করবে না। ম্যালেরিয়া সহ অন্যান্য মহামারী মোকাবিলায় বিশ্বব্যাংক বিশ্বব্যাপী টিকাদান এবং সরবরাহ কার্যক্রম শুরু করে। 2000 সালে প্রতিষ্ঠানটি এইডস এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং 2011 সালে স্টপ টিউবারকুলোসিস পার্টনারশিপে যোগ দেয়। ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যকার অলিখিত সমঝোতা অনুযায়ী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনীত ব্যক্তি বর্গ নির্বাচিত হন যুক্তরাষ্ট্র থেকে। প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ব্যারাক ওবামা 23 মার্চ 2012 সালে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দক্ষিণ কোরিয়ার নাগরিক জিম অং কিমের নাম ঘোষণা করেন। 16 এপ্রিল 2012 সালে দাপ্তরিকভাবে কিমকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়। গত 5 এপ্রিল 2019 বিশ্বব্যাংকের 25 সদস্যের নির্বাহী পর্ষদ ডেভিড ম্যালপাসকে বিশ্বব্যাংকের 13তম প্রেসিডেন্ট হিসেবে
অনুমোদন দিয়েছে এবং 9 এপ্রিল 2019 থেকে ম্যালপাস আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংকের দায়িত্ব পালন করছেন। বিশ্বব্যাংকের উদ্দেশ্য, দ্য পারপাসেস অফ ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্বব্যাংকের বর্তমান প্রাথমিক ফোকাস 6টি কৌশলগত থিমকে কেন্দ্র করে। প্রথম হচ্ছে দারিদ্রতম দেশগুলো, দারিদ্রতা হ্রাস এবং দারিদ্রতম দেশগুলোকে বিশেষত আফ্রিকার টেকসই বৃদ্ধি, ভঙ্গুর অবস্থা সম্পন্ন দেশ সমূহ যেমন ভঙ্গুর রাষ্ট্রগুলোর বিশেষ চ্যালেঞ্জগুলোর সমাধান করা, মধ্যম আয়ের দেশগুলোর জন্য উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অর্থায়নের সাথে বিকাশের সমাধান, বৈশ্বিক পণ্য, জলবায়ু পরিবর্তন, সংক্রামক রোগ, বাণিজ্য ইত্যাদির মতো জাতীয় সীমানা অতিক্রমকারী আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুগুলোকে সম্বোধন করা। আরব বিশ্বে বৃহত্তর উন্নয়ন এবং সুযোগ সৃষ্টি, জ্ঞান এবং শিক্ষা, নলেজ অ্যান্ড এডুকেশন, বিশ্বব্যাপী উন্নয়নের পক্ষে সমর্থন করার জন্যে সেরা জ্ঞান অর্জন করা। এবার আলোচনা করব বিশ্ব ব্যাংকের প্রধান চ্যালেঞ্জ সমূহ, মেজর চ্যালেঞ্জেস অফ ওয়ার্ল্ড ব্যাংক। IMF এর মতো বিশ্ব ব্যাংকের সমালোচক এবং সমর্থক উভয়ই রয়েছে, এটি আগে উল্লেখ করেছি। নিউ আমেরিকান নেশন এবং নিউ ইয়র্ক টাইমসের এনসাইক্লোপিডিয়া অনুসারে বিশ্ব ব্যাংক নিম্নলিখিত কারণগুলোর জন্য মূলত সমালোচিত হয়, যেটি আমি এখন উল্লেখ করব। প্রশাসনিক অক্ষমতা, অদক্ষ বা দুর্নীতিগ্রস্ত দেশগুলোকে পুরস্কৃত করা এবং সহায়তা করা, স্থানীয় উদ্যোগের চেয়ে বড় প্রকল্পগুলোকে মনোনিবেশ করা, তত্ত্ব এবং অনুশীলনের নেতিবাচক প্রভাব, G7 দেশের আধিপত্য। নাও বিশ্বব্যাংকের সুযোগ এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, অপরচুনিটিস অ্যান্ড ফিউচার আউটলুক অফ ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্বব্যাংকের সমালোচক যেমন সোচ্চার তেমনি সমর্থকও সোচ্চার। জীবনযাত্রার মানোন্নয়নের এবং দারিদ্রতা হ্রাস করতে বিশ্বব্যাপী প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের প্রকল্পে অংশ নেওয়ার জন্য বিশ্ব ব্যাংক অনেক প্রশংসিত। বিশ্বব্যাংকের বর্তমান মনোযোগ দেশগুলোকে 2000 সালে মিলেনিয়াম সম্মেলনে প্রতিষ্ঠিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG অর্জনে সহায়তা করা, যা 2015 সালের মধ্যে জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্র এবং 23টি আন্তর্জাতিক সংস্থা অর্জনে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে চরম দারিদ্রতা হ্রাস করা, শিশু মৃত্যুর হার হ্রাস করা, এছাড়া এইডসের মতো মহামারী রোগগুলোর বিরুদ্ধে লড়াই করা এবং উন্নয়নের জন্য একটি বৈষয়িক অংশীদারিত্ব বিকাশ। বিশ্বব্যাংকে 4টি মূল বিষয়ের উপর নজর দেওয়া হয়েছে: স্বচ্ছতা বৃদ্ধি, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক বিষয়গুলো প্রসারিত করা, দেশগুলোর প্রতিযোগিতা এবং অর্থ ক্রমবর্ধমান রপ্তানির উন্নতি করা এবং বিবিধ শিল্পের দক্ষতা বৃদ্ধি এবং বেসরকারি খাতকে লাভবান করা। এবারে বিশ্বব্যাংক সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO হলো একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের নিয়ম নিয়ে কাজ করে। এর কেন্দ্রস্থলে WTO চুক্তি রয়েছে। এই চুক্তিটি আলোচনার মাধ্যমে বিশ্বের বেশিরভাগ ব্যবসায়ী দেশগুলোর দ্বারা স্বাক্ষরিত হয় এবং তাদের সংসদে অনুমোদিত হয়। এর মূল লক্ষ্য হলো বৈদেশিক বাণিজ্য যতটা সম্ভব সাবলীল এবং অবাধে করা। এবার বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী, ফাংশনস অব দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বিশ্ব বাণিজ্য সংস্থাগুলির কার্যগুলির মধ্যে WTO বাণিজ্য চুক্তি পরিচালনা করা, বাণিজ্য আলোচনার জন্য ফোরাম তৈরি করা, আন্তর্জাতিক বাণিজ্যের বিরোধ পরিচালনা করা, জাতীয় বাণিজ্য নীতি পর্যবেক্ষণ করা, উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণ দেওয়া এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সহায়তা করা। এবারে G8 তথা গ্রুপ অফ 8 বিশ্বের 8টি শিল্পোন্নত দেশের একটি
অর্থনৈতিক বলয়। এর পূর্বসূরি যথাক্রমে G6, গ্রুপ অফ 6 এবং গ্রুপ 7। ফ্রান্সের উদ্যোগে 1975 খ্রিস্টাব্দে বিশ্বের 6টি দেশ তথা ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মিলে আন্তর্জাতিক অর্থনৈতিক বলয় G6 গঠিত হয়। 1976 খ্রিস্টাব্দে এই বলয়ে কানাডার যোগদানের মাধ্যমে এটি G7-এ পরিণত হয়। পরবর্তীকালে 1997 খ্রিস্টাব্দে রাশিয়া যোগ দিলে এটি G8 বর্তমান রূপ লাভ করেছে। G8-এ ইউরোপিয়ান প্রতিনিধিত্ব রয়েছে এবং কিন্তু এটি G8-এর সদস্য নয়। প্রতি বছর G8 রাষ্ট্রসংঘের রাষ্ট্রপ্রধানরা বার্ষিক সম্মেলনে মিলিত হন। একইভাবে তাদের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীগণও বার্ষিক সম্মেলনে একত্র হন। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, জাপান, ইতালি এবং কানাডা এই ক্রমানুযায়ী G8-এর সম্মেলন স্থল এবং সভাপতিত্ব নির্ধারণ হয় এবং সভাপতি রাষ্ট্র সম্মেলনের কর্মসূচি ও মন্ত্রিসভার বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেন। পরবর্তীকালে ফ্রান্স এবং যুক্তরাজ্য 5টি উন্নয়নশীল দেশকে আউটরিচ 5 নামে G8 এর অন্তর্ভুক্ত ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এই 5টি দেশ হচ্ছে ব্রাজিল এবং গণচীন, ভারত, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। এই দেশগুলো G8 এর সম্মেলনে অংশগ্রহণ করে থাকে, যাকে সাধারণত G8+5 বলা হয়। 2014 সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে 2014 সালের 24-এ রাশিয়াকে G8 থেকে বাদ দেওয়া হয়। তখন তাই একে জোটটি G7 নামে পরিচিত। তো এর পরবর্তী বিষয়ে আমরা আলোচনা করব G8 এর সংগঠন, গঠন এবং কার্যক্রম, দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ G8 আমার পরবর্তী পর্বে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।